স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। লিবিয়ায় মাফিয়া আর দালাল চক্রের মূল হোতা বাঙালিরাই, এমন অভিযোগ দেশটি থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের। তাদেরকেও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে বেঁচে এসেছেন, কেউ দিতে বাধ্য হয়েছেন লাখ লাখ টাকার মুক্তিপণ। এমন হতভাগ্য ৩০৯ জন দেশে ফিরলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে শাহজালাল বিমানবন্দরে নামে লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইট। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন ৩ বছর, মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা কি করে আটকাই এনে বাইজে বেজে গরুর পাঁচে লটকাই ফেলো, এরা লটকাই ফেলো বেড়ারে লটকে বাদে ভিডিও কল দেবো বাড়ির কত টাকা এত লাগতো। গত শুক্রবার আমার বাবা মারা গেছে, আজকে শুক্রবার আমার ছোট ভাই বাংলাদেশে আসছে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন। মাফিয়ারা আমাদের মা দইয়া নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, মারপিট করতো, তারপর টাকা পয়সা দেওয়ার পরে আপনার আমাকে এক বাগানও নিয়ে ফালাই দিয়ে আসছে। শুক্রবার সকালে লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবারই অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ, সেসব মাফিয়া চক্র পরিচালনা করেন বাঙালিরাই। মোটর বাইক উল্টে দিয়া পাও উপর নিয়ে দিয়া তাহলে দিতে পিটাইতো, এই পায়ের নিচ দিয়ে পিটাইতো। এখন মনে করেন টাকা না দিলে মনোগণ ধরেন, হামাগক মনোগণ ধরেন, এভাবে পিস্তল ধরার পরে মনোগণ ধরেন কোবানের চোটে যারা মরবি তাদের কম্বল দিয়ে পেয়েছে মনোগণ ধরেন লিবির গাড়ি তুলে দে সাগরের উড়লে ফেলে দিয়ে আসে। তো 50 লক্ষ টাকা দিয়েও তার একটা হাত হারাইছে, বাট সে ফিরে আসছে কিন্তু হাত হারাইছে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিশরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফেরেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটালো ইতালি সরকার। ফ্যামিলি ভিসা প্রক্রিয়ায় থাকা জটিলতা কাটাতে নতুন অধ্যাদেশ জারি করেছে দেশটি। নতুন আইনে বলা হয় ১৫০ দিনের মধ্যেই ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই ফ্যামিলি ভিসায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান বহু প্রবাসী। তবে ইতালিতে আবেদনপত্রের কারণে আটকে থাকা ও বিলম্বে অনুমতির ইস্যুর অভিযোগ ছিল দীর্ঘদিনের। এতে সময়মতো পরিবারের সদস্যদের আনতে ব্যর্থ হন বহু প্রবাসী। এর শিকার হন প্রবাসী বাংলাদেশিরাও। তবে এবার অবসান ঘটল সেই জটিলতার। ১৫০ দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক করেছে ইতালি সরকার। নতুন সিদ্ধান্তে দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবেন হাজারো প্রবাসী বাংলাদেশি। শুধু তাই নয়, ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন এমন প্রমাণ দিতে পারলেও তারা পাবেন ১ বছরের অবস্থানের অনুমতি। একই সুবিধা প্রযোজ্য হবে স্পন্সর ভিসায় আসা প্রবাসীদের ক্ষেত্রেও। ইতালি সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। আফরিন মৌ, নিউজ 24। ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা জাতিসংঘ গাজা বা ইউক্রেন যুদ্ধ থামাতে কি ভূমিকা রাখতে পেরেছে? জাতিসংঘ দিবসে নতুন করে উঠেছে সেই প্রশ্ন। অনেকে মনে করেন সংস্থাটি আসলে ঠুটো জগন্নাথ। হম্বিতম্বি থাকলেও এটি আসলে নখদন্তহীন। শক্তিশালী দেশগুলোর মর্জির উপরেই টিকে থাকার পথ খুঁজতে হয় জাতিসংঘকে। এ কারণে যুদ্ধ থামানোর কার্যকর কোনো ক্ষমতা নেই তাদের। ১৯৪৫ সালে শেষ হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখনও বিশ্ব রক্তাক্ত, বিধ্বস্ত ও অনিশ্চয়তায় ভরা। এমন পরিস্থিতিতে একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ।
তবে এত বছর পরও বিশ্ববাসী নতুন নতুন যুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত। সবশেষ যার ন্যাক্কারজনক চিত্র হাজির হয়েছে ফিলিস্তিনের গাজায়। ছোট্ট এই ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে হতাহত লাখ লাখ মানুষ, যার পেছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ইউক্রেনেও ধ্বংসযজ্ঞ চলছেই, এর পেছনে আরেক বড় পরাশক্তি রাশিয়া। প্রতিদিনই মিলছে হতাহতের খবর। এমন বড় দুটি চলমান যুদ্ধের মাঝে আবারও এসেছে জাতিসংঘ দিবস। আরও একবার প্রশ্ন উঠেছে, সংঘাত থামাতে জাতিসংঘের কি ক্ষমতা যথেষ্ট আছে? কোনো কার্যকর পদক্ষেপ না দেখে অনেকেই এই প্রশ্নের উত্তর দেন না, জাতিসংঘের আসলে কোনো ক্ষমতাই নেই। প্রতিষ্ঠার 8 দশকে নিজস্ব নীতি ও উদ্দেশ্যের পথে কতটা সফল জাতিসংঘ, তার হিসেবও নেতিবাচক দৃষ্টিতেই দেখেন বিশ্বের অনেকে। তাদের মতে সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনার সময় এসে গেছে, অথবা জাতিসংঘকে মুক্ত করতে হবে পরাশক্তি দেশগুলোর প্রভাব বলয় থেকে। আফরিন মৌ, নিউজ 24। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9 সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী 27 থেকে 30 অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ডক্টর ইউনূসের পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও নিবন্ধন কার্যক্রমে গতি আনার লক্ষ্যে হয়ে গেল আলোচনা সভা। এই অনুষ্ঠানের উদ্যোগ নেয় মুরাদনগর প্রবাসী সংগঠন। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও তাজ গ্রুপের চেয়ারম্যান AKM মুজিবুল হক। সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। আমরা প্রবাসীরা অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা, আমরা বাংলাদেশে একটা ভালো সরকার চাই, যেন এই ভোটের মাধ্যমে আমরা একটা সরকার গঠন করতে পারি। বর্তমানে এই সরকার যেহেতু আমাদের প্রবাসীদের এই সুযোগ করে দিয়েছে, আমরা এই সুযোগটা সবাই গ্রহণ করব এবং কি প্রবাস থেকে যাতে আমরা ভোট দিতে পারি। আমি সব জায়গায় বলছি যে যতটুকু সম্ভব আপনারা ভালো মানুষগুলি দেশে চলে আসেন, আমরা খারাপদেরকে রিপ্লেস করেন, তাইলে দলটা জিতে যাবে ইনশাআল্লাহ। যুক্তরাজ্যে হয়ে গেল সিলেট 2 ওসমানীনগর বিশ্বনাথ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা। হোয়াইট চ্যাপেলের একটি হলে প্রবাসী ওসমানীনগর বিশ্বনাথবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসাব বেগ এবং সঞ্চালনা করেন আনিসুর রহমান। সভায় বিপুল সংখ্যক প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি অংশ নেন। স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় প্রবাসীদের ভালোবাসায় সিক্ত স্কটিশ MP ফয়সাল আহমেদ চৌধুরী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন বার্সেলোনা আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনায় তাকে সম্মান জানানো হয়। সংগঠনের সভাপতি শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন হারুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল আওয়াল, জগদল কলেজের প্রিন্সিপাল আব্দুল হামিদ আল আজাদ সহ অনেকে। সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় মিরপুর 11-এর বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত 10টার দিকে ভবনের 6ষ্ঠ তলায় আগুন লাগে। সেখানে পরিত্যক্ত মালামাল রাখা ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত জানা যায়নি, তবে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে তারা। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য জানান। এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায়, কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। আগামী মাসের মধ্যেই দেশে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার বিকালে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। জানান এ মাসেই 200 আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। জোট করলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে, এমন সংশোধনীতে আপত্তির কথাও জানান তিনি। জানান এনসিপির সঙ্গে জোট ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। লন্ডনে থেকেও বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম তারেক রহমান। বলা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সামগ্রিক রাজনীতি। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই জোরালো হয় তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের সাধারণ নাগরিকের তাকে নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে, কৌতূহল। চলছে নানা আলোচনা সমালোচনা। তারেক রহমান ঢাকায় ফিরে কোথায় থাকবেন, চড়বেন কোন গাড়িতে, গণমাধ্যমে আসছে সেই খবরও। তবে সেসব তথ্যের কোনো বাস্তবতা মেলেনি। শুক্রবার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেন নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। তিনি দল পরিচালনার পরের থেকে সেটা এমনভাবে তিনি পরিচালনা করেছেন যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতৃবৃন্দের সাথে কোনো না কোনো সময় ওনার আলাপ হয়েছে। সংসদ নির্বাচন ঘিরে আগ্রহী প্রার্থীদের মধ্যে চলছে নানা লবিং তদবির। মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠছেন তারা। কারো দাবি লন্ডনের ফোন পেয়েছেন, কেউ বা পেয়েছেন সবুজ সংকেত। এসবের উপর ভিত্তি করে সামাজিক মাধ্যমে আলহামদুলিল্লাহ লিখে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। তবে সবগুলো চূড়ান্ত না হলেও চলতি মাসেই 200 আসনে একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিতে চায় বিএনপি। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। তাহলে কি হবে বাকি 100 আসনে? সেই অঙ্ক মেলাতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ ভোট এলে সবসময় বদলে যায় জোটের সমীকরণ, চলে নানা হিসাব নিকাশ। তবে কি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট করবে নতুন দল এনসিপি? তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না, তেমন নয়। আমরা আলাপ আলোচনার মধ্যে আছি, তবে জোটে আসার বিষয়ে তাদের সাথে সরাসরি কোনো আলোচনা হয়নি। গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থায়ী কমিটির এ সদস্য জানান, জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীক নিয়ে ভোট করতে হবে, এমন নিয়মে আপত্তি জানিয়ে চিঠি দেবে বিএনপি। কমিটিতে সংস্কার কমিশন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আরপিও সংশোধন যদি একটি দলের সিদ্ধান্তে বাতিল করা হয়, তাহলে এনসিপি ধরে নিবে লন্ডন বৈঠকে সরকার একটি দলের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এমন মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পথ পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা করে। এতে দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক নেতারা জলঘোলা করার চেষ্টা করছেন। যারা সংস্কারকে এগিয়ে নিতে চাইবে তাদের সঙ্গেই এনসিপি নির্বাচনী জোট করবে। আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মুক্ত সংসদ চান দলটির নেতারা। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো রেখেছিলাম। আমরা সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলঘোলা করার চেষ্টা চালাচ্ছেন। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন বাতিল এনসিপি মেনে নেবে না। বলেন, জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের রূপরেখা অন্ধকারে রেখেই সরকার জুলাই সনদ স্বাক্ষর সম্পন্ন করেছে। একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সমন্বয় সভায় এনসিপি নেতারা রাষ্ট্রপতির হাত দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি চান না। তাদের দাবি, প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই আদেশ জারি হতে হবে। এবং বাংলাদেশের তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার যথাযথ ভূমিকা পালন করছে না মন্তব্য জামায়াত নেতাদের। নভেম্বরের মধ্যে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরায় গণসমাবেশ করেছে দলটি। নেতারা বলেন, দেশকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন, 5 আগস্ট ছাত্র জনতা তা উদ্ধার করেছে। বলেন, জুলাই সনদ মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও মন্তব্য করেন তারা। কারণ জনগণ যেভাবে চায়, যা তাদের প্রত্যাশা, সেইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ভূমিকা পালন করছেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই আমরা 5 দফা দাবিতে আন্দোলন করছি রাজপথে। বিএনপি ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঢাকা ওয়ান গালা উৎসবে যোগ দেন তিনি। বলেন, বিভিন্ন নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত করতে চায় বিএনপি। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না দিলে সরকারের রেহাই মিলবে না মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও গণমিছিলে একথা বলেন তিনি। সাইফুল হক বলেন, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা বিতর্কিত তাদের বাদ দিয়ে ছোট আরেকটি উপদেষ্টা মণ্ডলী গঠন করার পরামর্শ দেন তিনি। আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর যে সমর্থন, মানুষের যে প্রত্যাশা এবং তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে কাজ করতে হবে। এবং আমি মনে করি, যদি এরকম একটা জায়গা আমরা তৈরি করতে পারি, তাহলে সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব। চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের যমুনা অভিমুখে যাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়েছে। 6ষ্ঠ দিনের মতো কর্মসূচির অংশ হিসেবে যমুনা অভিমুখে পদযাত্রা করেন তারা। এ সময় শাহবাগ থানার সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বসে পড়েন তারা। তাদের দাবিগুলো হচ্ছে, প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% কোটা দেওয়া, শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করা। চাঁদাবাজি ও বেআইনি অস্ত্র ব্যবসার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাইকেল চাকমাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারা বলেন, ইউপিডিএফ সহ পার্বত্য অঞ্চলে সক্রিয় সব সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এছাড়া রাঙামাটির কাপ্তায়ে এক প্রতিবন্ধী মারমা নারীকে নির্যাতনের ঘটনায় জড়িত মারমা যুবকের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। মাইকেল চাকমার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে, কিন্তু এই ডজন খানেক মামলা থাকা সত্ত্বেও দিব্যি বিভিন্ন মিডিয়াতে গিয়ে, বিভিন্ন সভা সেমিনারে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে যাচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে আলাদা রাষ্ট্র গঠনের সমস্যা। এই সমস্যা সৃষ্টিকারীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।